স্যার একটু ডিস্টার্ব করছে, আমার একটা কোশ্চেন ছিল স্যার, লাস্ট একটা কোশ্চেন। হ্যাঁ বলেন। স্যার ওই যে টাইপস অফ ক্লাসিফিকেশনের মধ্যে স্যার স্ট্রাকচার যে চারটা আছে, প্রফেশনাল, প্রোগ্রেসিভ, রিগ্রেসিভ, ডিগ্রেসিভ, এর মধ্যে কোনটা সবচেয়ে বেটার মানে আমাদের ইকোনমির জন্য বাংলাদেশে? বাংলাদেশের ইকোনমিতে মূলত সিস্টেমেটিক ট্যাক্স রেটটা চালু আছে। এখন আপনি যদি প্রোগ্রেসিভ ট্যাক্স রেট ধরেন, এটা প্রত্যেকটা ইকোনমি ধরে না, কিছু কিছু কোনো দেশই ধরে না। বেসিক্যালি ডিগ্রেসিভ ট্যাক্সটা ধরে না, ডিগ্রেসিভ ট্যাক্সটা ধরে থাকে। কারণ হচ্ছে ডিগ্রেসিভ ট্যাক্স একটা নির্দিষ্ট সময় পর্যন্ত ট্যাক্স রেট বাড়তে থাকে। সাপোজ আপনার ইনকাম হলো 50 লক্ষ টাকা, এখন 40 লক্ষ টাকা পর্যন্ত ধরে নেওয়া হয়েছে যে আপনার ইনকাম যদি, হ্যাঁ বলেন, বেটার অপশন বুঝছি হচ্ছে স্যার, একটা লিমিট আছে স্যার, লিমিটের পর এটা মানে ক্লোজ হয়ে যাবে, আর কখনো বাড়বে না, ওই পর্যায়ে সীমাবদ্ধ থাকবে। আর রিগ্রেসিভ ট্যাক্স হচ্ছে ক্রমান্বয়ে এটা কমতে থাকবে, আর প্রোগ্রেসিভ তো ক্রমান্বয়ে বাড়তে থাকবে। আর প্রফেশনাল হচ্ছে আপনার ইনকাম যাই হোক না কেন আপনাকে সেম হারে ট্যাক্স দিতে হবে। এখন সেম হারে ট্যাক্স দিলে তো কারোর জন্য অসুবিধা সৃষ্টি হয়, বিশেষ করে পুয়ার পিপলের জন্য, বিকজ তাদের দেখা গেল 100 টাকা ইনকাম করেছে, 10 টাকা ট্যাক্স দিতে হচ্ছে, এটা হচ্ছে অন্যায়। কিন্তু সিস্টেমেটিক ট্যাক্স বাংলাদেশে চালু, সেখানে বলা হচ্ছে 3 লক্ষ টাকা পর্যন্ত ইনকাম হলে কোনো ট্যাক্স দিতে হবে না, এরপরে আপনাকে আস্তে আস্তে ট্যাক্স দিতে হবে, এবং সেটা 40% পর্যন্ত, এরপর আর কখনো বাড়ে না। দ্যাট মিনস আপনাকে একই সাথে যখন লো ইনকাম পিপলকে সুবিধা দেওয়া হচ্ছে, ঠিক একইভাবে যাদের ইনকাম বেশি তাদেরকে আরো বেশি ইনকামে উৎসাহিত করা হচ্ছে, যে আপনি যখন একটা নির্দিষ্ট ইনকাম করেন তারপরে আরো ইনকাম করলে একই হারে ট্যাক্স দেওয়ার প্রয়োজন হতে পারে, এর বেশি দরকার নেই। তো আমাদের বুঝতে পারছি। টপিক ছিল ধন্যবাদ স্যার। ইনকাম ট্যাক্স। ইনকাম ট্যাক্স হচ্ছে, কেউ কেউ বলেছে ইনকাম ট্যাক্স বেসিক্যালি মিনস দ্য ট্যাক্সেস অন অনলি অন ইনকাম, আবার কেউ কেউ বলেছে ইট ইজ বেসিক্যালি ট্যাক্স অন ইনকাম অ্যান্ড রেভিনিউ। আপনি অন্য কোনো ব্যবসা থেকে রেভিনিউ কালেকশন করলে সেটাও আপনার ইনকাম ট্যাক্স, আপনি যদি আপনার পণ্য বিক্রি করে রেভিনিউ নেন সেটাও ইনকাম ট্যাক্স। এটা কারো কারো মতে, আর ম্যাক্সিমামের মতে হচ্ছে আপনি যখন সরাসরি আয় করবেন সেটা হচ্ছে প্রফিট, আর আপনি যখন কোথাও স্যালারি পার্সন হবেন সেটা হচ্ছে আপনার ইনকাম ট্যাক্স। এবং এটা হচ্ছে বিশ্ব স্বীকৃত সর্বোৎকৃষ্ট মাধ্যম রেভিনিউ কালেকশনের জন্য। আপনাদের যে টপিকগুলো দরকার হবে সেগুলো আমি এখানে জাস্ট ডিসকাস করব, বাকিগুলো আপনাদের না দেখলেও হবে, কারণ এত বেশি দেখার দরকার নেই আপনাদের পরবর্তী চ্যাপ্টার এবং পড়ালেখার জন্য। দেন হচ্ছে ফিচার্স আপনাদের আছে, কিন্তু আমি কভার করতেছি না, তো কোনো দরকারই নেই। ফিচার্স আপনি জানেন, ইনকাম ট্যাক্সের ফিচার্স বলতে বোঝায় কি, এটা আর একটা অংশ, গভর্নমেন্ট রেভিনিউর সোর্স, দেন হচ্ছে দেশের উন্নয়নের জন্য অপরিহার্য, এটা সবাই জানে, এগুলো আমরা কিছুই দেখবো না, কারণ যেগুলো আমাদের দরকার সেগুলোই আমরা দেখব। অবজেক্টিভস অফ অ্যান্ড ইম্পর্টেন্স অফ, এবং ইম্পর্টেন্স দুইটা একই সাথে নেওয়া হয়েছে, কারণ অবজেক্টিভ উদ্দেশ্য এবং ইম্পর্টেন্স একই। আপনাদের যদি প্রশ্ন আসে অবজেক্টিভ অথবা ইম্পর্টেন্ট একই বিষয়। রেভিনিউ কালেকশন, tax is the major source of revenue collection for the government and no other source can generate such types of revenue. একটা দেশে গভর্নমেন্ট যখন তার কার্যাবলী সম্পাদন করেন তখন রেভিনিউ এর দরকার হয়। রেভিনিউ দিয়ে গভর্নমেন্ট তার কার্যাবলী, যেমন কোনো রোড নির্মাণ কিংবা কোনো ইউনিভার্সিটির এক্সপানশন কিংবা কিংবা আপনি মনে করেন কোনো ব্রিজ নির্মাণ, সবকিছুই রেভিনিউ থেকে সংগ্রহ, রেভিনিউ কালেকশন থেকে আয় করে আপনার করা হয়। এজন্য এটা হচ্ছে রেভিনিউ কালেকশনের সবচেয়ে বড় উৎস, এবং এটার প্রত্যেকটা দেশেই একই অবস্থা বিদ্যমান। সো রেভিনিউ tax is the major source of revenue collection of government and maintain the expenditure of that community. So the second one is redistribution of income. আপনারা দেখবেন কিছু কিছু মানুষের ইনকাম খুব কম, আবার কিছু মানুষের ইনকাম রয়েছে অনেক বেশি। এখন গভর্নমেন্ট ট্যাক্স কালেকশন করে, যেমনটা আমাদের দেশে সিস্টেমেটিক ট্যাক্সে দেখা যায়, 3 লক্ষ টাকা পর্যন্ত they will pay no tax. After that they will pay on the basis of progressive rate. After that they will not pay progressive rate, rather they pay on flat rate. That means আপনার ইনকাম যখন বেশি হয়ে যাবে, অত্যধিক বেশি, they have been encouraged to earn more money.
On the other hand, poor people will be exempted from paying any types of tax. In that way, rich people's income will be distributed to poor people. এভাবে গভর্নমেন্ট ইনকামকে রিডিস্ট্রিবিউট করে থাকে। এটা রিডিস্ট্রিবিউট কিভাবে করে থাকে? সাপোজ করোনাকালীন সময়ে গভর্নমেন্ট চাল দিয়েছে, আবার বয়স্ক ভাতা দিয়ে থাকে। এটা হচ্ছে রিচ পিপলের কাছ থেকে গরিব পিপলের কাছে এই ভাতাটা দিয়ে থাকে এবং তাদের উপর কোনো ট্যাক্স ধার্য করা হয় না। কিন্তু এটা যদি না দিত, গভর্নমেন্ট এর টাকার উৎস হচ্ছে ধনী পিপল এবং সেটা ডিস্ট্রিবিউট করে গরিবের মানুষ। সো ইনকামের মধ্যে একটা সামঞ্জস্যটা নিশ্চিত হয়। ইনক্রিজ ইন সেভিং, অবজেক্টিভস এন্ড ইম্পর্টেন্সের মধ্যে ইনক্রিজ ইন সেভিং কেন, গুরুত্ব কেন? একটা মানুষ যখন সেভ করে থাকে, ইন কেস অফ বাংলাদেশ গভর্নমেন্ট বলে দিয়েছে আপনি যখন সেভ করবেন আপনার নির্দিষ্ট টাকা, সাপোজ আপনি কোথাও জব করেন, সেটাতে আপনার 10% প্রভিডেন্ট ফান্ডে কেটে রাখা হয়েছে এবং গভর্নমেন্টও 10% দিয়েছে। এই যে 10% কেটে রেখেছেন, এর উপরে যেটা ট্যাক্স হবে, সাপোজ আমরা তাহলে একটি এক্সাম্পল দিয়ে দেখি, তাহলে সুবিধা হবে। সাপোজ এখানে আপনার ট্যাক্স হচ্ছে এবছর 5,000 টাকা, সাপোজ আপনার ট্যাক্স, টোটাল ট্যাক্স দিস ইয়ার। কিন্তু আপনার আমরা ওখানে দেখেছিলাম কি সেভিংস দেখেছিলাম, এবং এবছর আপনার সেভিংস হয়েছে গভর্নমেন্ট এবং আপনার টোটাল নিয়ে সেভিংস টোটাল দিস ইয়ার সাপোজ 10,000 টাকা। 10,000 টাকা হচ্ছে আপনার সেভিংস। এখন গভর্নমেন্ট বলেছে আপনার যখন 5,000 টাকার ট্যাক্স হয়েছে, 10,000 টাকা আপনার সেভিংস হলে সেই 10,000 টাকার উপরে অথবা একটা নির্দিষ্ট ইনকাম আপনার যেটা তার 25%, সাপোজ আপনার ইনকাম হচ্ছে 3 লক্ষ টাকা। এটা আমরা পরে দেখবো, জাস্ট আমরা যাতে পরবর্তীতে বুঝতে পারি তার সুবিধার্থে। 3 লক্ষ টাকা আপনার 3 লক্ষ টাকা না, সরি কমিয়ে দিই, 1,50,000 টাকা হচ্ছে আপনার ট্যাক্সেবল ইনকাম, অথবা 1,50,000 হচ্ছে আপনার ট্যাক্স ইনকাম। এখন যে টোটাল ইনকাম হয় গভর্নমেন্ট বলছে তার 25% অথবা যেটা আপনি সেভ করেছেন তার মধ্যে যেটা ছোট তার 15% আপনাকে ট্যাক্স দিতে হবে না। সাপোজ 1,000 টাকায় আমরা ধরে নিলাম ছোট, অথবা আপনার এটা হচ্ছে 25% আপনার টোটাল ইনকামের অংশ। সো আপনার 15% আসে হচ্ছে 1,500 নাকি 1,500 আসে আমার এক্সেমশন। তাহলে এই যে এক্সেমশন এটা আপনি ট্যাক্স থেকে বাদ দিতে হবেন। তাহলে আপনি এই যে এক্সেমশন করে দিবেন, আপনার টোটাল ট্যাক্স হবে ট্যাক্স টু বি পেড 3,500 টাকা, বিকজ ইউ আর গেটিং 1,500 টাকা অ্যাজ এক্সেমশন। এখন আপনি যদি সেভ না করতেন তাহলে আপনাকে কোন রকম এই এক্সেমশনটা পেতেন না, আপনাকে 5,000 টাকাই দিতে হতো। এখন যদি আপনি আরো বেশি সেভ করতেন সেই অনুযায়ী আপনি আরো ট্যাক্স এক্সেমশন পেতেন, কিন্তু আপনার 0 টাকার মাইনাস ফিগারের উপরে তো দেওয়া সম্ভব না। সেজন্য আপনি গভর্নমেন্ট ইনক্রিমেন্টাল সেভিংস কে উৎসাহিত করে ট্যাক্সের মাধ্যমে। ইজ ইট ক্লিয়ার? স্যার একটু বুঝাইলে বেটার হতো। আচ্ছা ঠিক আছে, আবার বলতেছি। এখানে বলা হয়েছে ইনক্রিজ ইন সেভিং, আপনাকে সেভিং এ কিভাবে উৎসাহিত করবে। তাহলে আমরা আসি সেভিংস। স্যার সেভিং আমার ওয়ান কাইন্ড অফ অ্যাসেট না, তাহলে অ্যাসেটের উপরে তো ট্যাক্স দেওয়া লাগে। সেভিংস ইজ নট ইউর অ্যাসেট। তো এটা অ্যাসেট কেন হয় না? আমি তো এটা ভবিষ্যতে কাজে লাগাতে পারবো। সেভিংস ইজ অলরেডি ইজ ইনভেস্টেড। আপনার নিজের হাতে সেভিংস না, দিস ইজ সেভিংস ইন ফর্মস অফ গভর্নমেন্টস বন্ড অর ইন ইউর প্রভিডেন্ট ফান্ড। এখন সেভিং আপনি যখন ব্যাংকে টাকা জমা রাখবেন, সাপোজ ব্যাংকে টাকা রাখলে সেটার উপর আপনার সেভিংস হচ্ছে না। রিয়াজউদ্দিন স্যার একটা জিনিস ইনকাম ট্যাক্সের ক্ষেত্রে দেখলাম যে ওইটা হচ্ছে যে তারা বলে যে যদি কোনো অ্যাসেটই হচ্ছে যে যেমন ল্যাপটপ, তারপরে হচ্ছে যে
মানে কোনো কিছু স্বর্ণ অথবা ল্যাপটপ কোনো কিছু কিনলে ওইটা হচ্ছে যে আমাদের মানে ট্যাক্সটা কমায় দেয় স্যার, ওই ক্ষেত্রে ওইটাও তো অ্যাসেট। না, এখন স্বর্ণের উপরে এখন এটা বর্তমানে নেই। এটা গত বছর পর্যন্ত স্বর্ণের উপরে আরোপ করা হয়, স্বর্ণ নয় ল্যাপটপের উপরে ছিল। ইলেকট্রিক সামগ্রীর উপরে আপনি যদি ক্রয় করেন তাহলে ট্যাক্স এক্সেমশন পাওয়া যেত, এটা জি স্যার। বর্তমানে রিমুভ করে দিয়েছে। আমরাও করতাম, আমাদের এক বছর একটা ল্যাপটপ কিনতাম, ওইটা দিয়া দেখা যাইতো আমি দিয়েছি, অন্য কেউ দিতে পারে, এই ধরনের সুবিধা পাওয়া যেতে পারে। এটা হচ্ছে ট্যাক্স কালেকশন অথরিটি যারা, তারা চিন্তা করছে যে যখন একজন ব্যক্তি ল্যাপটপ কিনবে ওটা তো অন্য কেউ ইউজ করতেই পারে, কারণ এত বেশি যাচাই বাছাই করার সুযোগ নেই, এবং বাস্তবে দেখা যাচ্ছে যে অনেকে করে। এই জন্য ল্যাপটপের বিষয়টা তারা বাদ দিয়ে দিয়েছে, যে ল্যাপটপে আমরা আর কখনো কাউন্ট করবো না, সরাসরি ইনভেস্টমেন্ট। ইনভেস্টমেন্ট আপনি যখন কোনো প্রভিডেন্ট ফান্ডে জমা রাখবেন, অথবা আপনি গভর্নমেন্ট সঞ্চয়পত্র ক্রয় করবেন, অথবা আপনি ইন্স্যুরেন্স প্রিমিয়াম হিসেবে জমা রাখবেন, দিস ইজ ফিক্সড। এটা আপনাকে একটা ডকুমেন্ট দিবে, সেটা অন্য কেউ ইউজ করতে পারবে না। সেই জন্য এই যে ল্যাপটপ, এটা বাদ দিয়ে বাকিগুলো রাখা হয়েছে। জি স্যার। এখন আপনাদের প্রশ্ন হচ্ছে যে ইনক্রিজ ইন সেভিং এটা কিভাবে হইলো? গভর্নমেন্ট বলেছে আপনার ইনকামের 15%, আমরা 25% হচ্ছে 1,50,000 টাকা আমরা ধরে নিলাম। এখানে সাপোজ এখানে আমরা মার্ক করে দিই, দিস ইজ ইয়োর 25% অফ ইনকাম। এখন আপনার সেভিংস হচ্ছে টোটাল এবছর, সাপোজ আপনি প্রভিডেন্ট ফান্ডে যে টাকা রেখেছেন আপনি এবং গভর্নমেন্ট, সেটা মিলে হয়েছে 10,000 টাকা টোটাল। এর বাইরে আপনার আর কোনো সেভিংস নেই। সাপোজ এখন আপনি আপনার ইনকাম থেকে আরো কিছু অংশ সেভ করেছেন, সাপোজ আপনি গভর্নমেন্ট সঞ্চয়পত্র ক্রয় করেছেন, সেভিংস সার্টিফিকেট। সেভিংস সার্টিফিকেট ইজ ইউর ইনভেস্টমেন্ট, নট অ্যাসেট। এটা যখন আপনি আবার বানাবেন তখন আপনাকে আবার ট্যাক্স দিতে হবে। সেভিংস সার্টিফিকেট সাপোজ আপনার ক্রয় করেছেন 5,000 টাকার, তো 10,000 টাকায় আমি ধরে নিলাম। এই যে সেভিংস সার্টিফিকেট, এটা আপনার ইনভেস্টমেন্ট হিসেবে কাউন্ট হবে। তাহলে আপনার এই হচ্ছে সেভিংস, হচ্ছে আপনার প্রভিডেন্ট ফান্ডে, সাপোজ প্রভিডেন্ট ফান্ড, সরি স্যার বিনিয়োগও তো এক ধরনের সম্পদ। জি স্যার, এটা থেকে কোনো ইন্টারেস্ট আসবে? যে সেভিং সার্টিফিকেট যে টাকা জমা আছে কোনো ইন্টারেস্ট আসবে? ইন্টারেস্ট আসলে সেটার উপরে আপনাকে ট্যাক্স দিতে হবে, কিন্তু সেভিংস সার্টিফিকেট আপনি যখন ক্রয় করেছেন তখন আপনার তো ইনভেস্টমেন্ট, সেটার উপর ট্যাক্স এক্সেমশন পাবেন। কথা কি আমার ক্লিয়ার হয় না? তাহলে আমি আবার বলতেছি, আপনার সাপোজ সেভিংস সার্টিফিকেট আপনি ক্রয় করেছেন 10% সেভিংস সার্টিফিকেট, এই 10% আর আপনার সাপোজ 1,000 টাকা যদি ইনকাম হয়, সেই 1,000 টাকার উপরে ট্যাক্স দিতে হবে, কিন্তু আপনি যে 10,000 টাকা জমা রেখেছেন তার উপর 15% আপনি ট্যাক্স এক্সেমশন পাবেন। সাপোজ আপনার এখানে 1,000 টাকা ইনকাম, তার উপর আপনি ট্যাক্স দিলেন 10%, ট্যাক্স আসছে 100 টাকা, কিন্তু আপনি রিবেট পাচ্ছেন 1,500 টাকা। এই জন্য মানুষ ইনভেস্টমেন্ট করতে উৎসাহিত হবে। কথা কি বুঝাতে পেরেছি? সাপোজ আপনি সেভিং সার্টিফিকেট ক্রয় করেছেন 1,000 টাকা, 10,000 টাকার, এখান থেকে আপনার 1,000 টাকা আপনার ইন্টারেস্ট এসেছে, সেই ইন্টারেস্টের উপর 10% আপনাকে ট্যাক্স দিতে হবে। সাপোজ ধরে নিন আপনার ইনকামের লিমিট এত কম যে 10% উপরে দেওয়ার প্রয়োজন হচ্ছে না। এই যে 10% হারে আপনি ট্যাক্স দিলে হয় 1,000 টাকার উপরে 100 টাকা। সেই 100 টাকার উপর থেকে আপনি যেহেতু 10,000 টাকা ইনভেস্টমেন্ট করেছেন, সেখান থেকে আপনি 15% রিবেট পাবেন। এই যে 15% হচ্ছে রিবেটের হার। এখানে ছিল আপনার প্রভিডেন্ট ফান্ড সেভিংস হচ্ছে আপনার 10,000 টাকা, এখানে 15% 1,500 পেয়েছেন। এখন যদি আবার এর সাথে সেভিংস সার্টিফিকেট অ্যাড করেন, এখানে আপনি সেভিংস সার্টিফিকেট অ্যাড করলেন, সেভিংস সার্টিফিকেট, দেন আপনার আরো ইনভেস্টমেন্ট বেড়ে গেল 10,000 টাকা, এটার উপরেও আপনি ট্যাক্স রিবেট পাবেন 15%, কিন্তু আপনার 25% লিমিট হচ্ছে 1,50,000 টাকার উপরে আপনি পাবেন না। এর উপরে যদি আপনি ইনভেস্ট করেন তাহলে এটার উপরে আপনি রিবেট পাবেন। তাহলে আপনার রিবেট আসছে। এটা আমরা যখন ফাইনাল ক্যালকুলেশন করব তখন এক্স্যাক্টলি বিষয়গুলো দেখব। এখন জাস্ট একটু ওভারঅল আইডিয়া নিয়ে থাকবেন। তাহলে আপনার
রিবেট হচ্ছে এখানে 1500 টাকা, আপনার ট্যাক্স ছিল কত 5000 টাকা, এখান থেকে আপনি এই 1500 এবং 1500 3000 টাকা আপনি রিবেট পাচ্ছেন। দ্যাট মিনস আপনাকে ট্যাক্স পে করতে হবে 3000 টাকা, টোটাল 3000 না 2000 টাকা আপনাকে পে করতে হবে, বাকিটা আপনাকে পে করতে হবে না বিকজ অফ ইওর ইনভেস্টমেন্ট and rebate from investment। কিন্তু আপনি এখান থেকে যদি কোনো আয় করে থাকেন সেটার উপর আপনাকে আবার ট্যাক্স দিতে হবে। সাপোজ আপনি 1000 টাকা ইনকাম করেছেন, 100 টাকা আপনার ট্যাক্স এসেছে, তখন আবার এখানে 100 টাকা অ্যাড হবে। তাহলে ইনভেস্টমেন্ট করে আপনার লাভ হইলো 3000, এখানে ছিল 3500, 3400 টাকা আপনার লাভ হয়েছে, 2100 টাকা আপনার ট্যাক্স পেবল যদি আপনি এখানে 10% ইন্টারেস্ট সাপোজ নিয়ে থাকেন, 10% ইন্টারেস্ট। যদিও আমরা জানি ইন্টারেস্ট ইজ প্রহিবিটেড, না নেওয়াই উত্তম, স্ট্রংলি প্রহিবিটেড, এটা জঘন্যতম অপরাধ, কিন্তু এটা হচ্ছে ট্যাক্সের ক্যালকুলেশন। আপনি 5000 টাকা ট্যাক্স, এরকম যদি আপনি সেভিংস করে থাকেন তাহলে আপনাকে কম ট্যাক্স দিতে হবে। এভাবেই ট্যাক্স আপনাকে সেভিং এ উৎসাহিত করে থাকে, ট্যাক্স সিস্টেম আপনাকে সেভিংস এ উৎসাহিত করে থাকে। ইজ ইট ক্লিয়ার? জি স্যার। দেন হচ্ছে আমাদের কি বিষয়টা, আমার এখানে স্লাইডটা আবার নিয়ে আসতে হবে। ইনক্রিজ ইন ক্যাপিটাল ইনভেস্টমেন্ট। আপনি যেটা বলেছিলেন ক্যাপিটাল ইনভেস্টমেন্ট, সাপোজ ল্যাপটপ ক্রয় করে থাকেন অথবা আপনি ল্যাপটপের উপর বর্তমানে এই প্রভিশনটা উঠিয়ে দিয়েছে। এছাড়া আর কি কি ক্যাপিটাল থাকতে পারে? আপনি সাপোজ কোনো ইন্ডাস্ট্রি স্থাপন করবেন, সেক্ষেত্রে যদি আপনি কোনো মেশিনারি ক্রয় করে থাকেন তখন মেশিনারির উপরে আপনাকে ডিপ্রিসিয়েশন অ্যালাউন্স দিয়ে থাকে এবং আপনাকে ট্যাক্স রিবেটের সুবিধা দিয়ে থাকে। সেটা আমরা স্টেপস ইন ট্যাক্স ক্যালকুলেশনের ভিতর ডিটেল ডিসকাস করবো। দ্যাট মিনস আপনি যখন কোনো ক্যাপিটাল আইটেম ক্রয় করবেন প্রতিষ্ঠান স্থাপনের জন্য, তখন আপনাকে ট্যাক্স দিতে হবে না। ট্যাক্স সিস্টেমের সুবিধে এটা আপনাকে ক্যাপিটাল ইনভেস্টমেন্টে উৎসাহিত করবে। ইনকাম ট্যাক্সের সুবিধা কি? আপনার ইনকাম ট্যাক্স দিলেন, কিন্তু আপনি যখন ক্যাপিটাল ইনভেস্ট করবেন দেন ইউ উইল নট পে এনি টাইপ অফ ট্যাক্স ফর দ্যাট অ্যামাউন্ট। দেন ইকোনমিক ডেভেলপমেন্ট, এটা তো আমার বলার কিছু নেই, আপনারা বলতে পারবেন। আপনি যখন ট্যাক্স কালেকশন করবেন আপনি গভর্নমেন্ট অথরিটি, এটা আপনার ওভারঅল উন্নয়ন, সাপোজ কোনো ফ্লাইওভার নির্মাণ, ব্রিজ নির্মাণ, রাস্তা নির্মাণ, ইনফ্রাস্ট্রাকচার উন্নয়ন, সাপোজ নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নির্মাণ, অথবা কোনো রেস্ট হাউস, গভর্নমেন্ট রেস্ট হাউস নির্মাণ, এয়ারপোর্ট এক্সপানশন, সবকিছু উন্নয়ন হবে ট্যাক্সের টাকা কালেকশন হয়ে। এবং ইনভেস্টমেন্ট যখন সম্প্রসারিত হবে এবং সেভিং সম্প্রসারিত হবে, তখন মানুষের জীবনযাত্রার মান উন্নত হবে এবং ব্যবসাও সম্প্রসারিত হবে। এটা ইকোনমিক ডেভেলপমেন্টে সহায়তা করে থাকবে। এটা হচ্ছে ওভারঅল অবজেক্টিভস অ্যান্ড ইম্পর্টেন্স। Then provision of income tax ordinance in 1904 in Bangladesh. বাংলাদেশের ইনকাম ট্যাক্স বেসিক্যালি 1984 সালে ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্স দ্বারা পরিচালিত হয়। এর মধ্যে মাঝে মাঝে কিছু রুলস অ্যামেন্ডমেন্ট হয়ে থাকে, সেটা মাইনর, যেমন ল্যাপটপ ক্রয় করলে অথবা ইলেকট্রিক সামগ্রী ক্রয়ের উপর ইনভেস্টমেন্ট দরে ট্যাক্স রিবেট পাওয়া যেত 2 বছর আগেও, এখন আর পাওয়া যাচ্ছে না। এটা হচ্ছে অ্যামেন্ডমেন্ট, কিন্তু বেসিক রুলসটা হচ্ছে 1984 সালে। আচ্ছা, আলামিন স্যার আপনাদের ক্লাস নিয়েছে না একটা? না স্যার, আলামিন স্যার ক্লাস নাই আমাদের। আলামিন স্যার ক্লাস নাই? আচ্ছা, না স্যার। আলামিন স্যার ওই ব্যাচের ক্লাস নেই তাহলে। এই সেমিস্টারে স্যার আমাদের সাথে কোনো ক্লাস পাবেন না। ও আচ্ছা, কে কে ক্লাস নেবে? সেতু স্যার 2টা নেবে, সেতু না? জি স্যার। শুরু করছে? না স্যার, করবে। সেতু স্যার শুরু করলে দেখবেন সেতু স্যারময় সেমিস্টার হয়ে গেছে। ক্লাস সেতু স্যারের পর সেতু স্যার, সেতু স্যার 2টা কোর্স হবেই তো। হ্যাঁ হবে, তারপর হচ্ছে তার ল্যাব আছে না স্যার, 2টার সাথেই তো মনে হয় ল্যাব আছে। হ্যাঁ, ল্যাব সম্ভবত ক্যাম্পাস খুললে নেবে, এমনি তো নেওয়া সম্ভব হবে না, কারণ ল্যাব নেওয়া কঠিন। আমি স্ট্যাটের ল্যাবই বন্ধ করে দিয়েছি। ফার্স্ট ব্যাচে স্ট্যাটের ল্যাব শুরু করেছিলাম, ওরা বলতেছে কিচ্ছু মাথায় আসতেছে না, সব ভুলে যায়। ক্যাম্পাস খোলা ছাড়া পসিবল না, কারণ স্যার ওরা ক্যাম্পাস খোলা ছাড়া ল্যাবে তো মোবাইলে বুঝবোই না।
না, মোবাইলে বোঝা যায় কিন্তু এটা তো হাতে কলমে প্র্যাকটিস করতে হবে। আমি দেখাবো যখন তাদেরও করতে হবে। এখন সবার তো ল্যাপটপ নেই, মোবাইলে না হয় দেখো করবে কিভাবে, তখন আর পসিবল হয় না, তখন দুইটা স্যার ক্লাস নিয়ে সেতু স্যার এটা বললে বলবে তোমরা এমআইএস এ পড়ো, তোমাদের এখনো ল্যাপটপ নাই কেন? ল্যাপটপ না, কম্পিউটার ল্যাবের জন্য তো কম্পিউটার চলে আসছে 30টা, আরো 20টার অর্ডার দিচ্ছি স্যার এখন। আমাদের স্যার ল্যাবের কম্পিউটার কি এসে পড়েছে স্যার? ল্যাবের কম্পিউটার এসে গেছে, এখন রুমের দরকার, রুমের জন্য আমরা দৌড়াচ্ছি। স্যার আমাদের রুম আলহামদুলিল্লাহ আছে স্যার, না, আমাদের না ওইটা স্যার তো একটা রুম আছে ত্রিপলিকে স্যার, দিয়ে দেওয়া হয়েছিল। কোনটা? ত্রিপুলির যে রুমটা স্যার, স্যার প্রসেসিং ভবনের 3 তলা যে স্যার একটা রুম আছে স্যার আমাদের, নাকি তন্ময় স্যারের অপোজিটে স্যার। হ্যাঁ ঠিক আছে, কিন্তু ওখানে তো বলা হয়েছে ত্রিপলি, এমআইএস, ডিবিএ, বাংলা। আমরা চাচ্ছি বিসি স্যারের কাছে যে এমআইএস এর সেপারেট, কারণ দেখা গেল সেপারেট ল্যাব হইলে আপনাদের কোনো ক্লাসও নেওয়া সম্ভব হবে। আর জি স্যার সেটাই। এই জন্য চাচ্ছি যে জোর করে হইলেও যেভাবে আদায় করা যায় যদি পারি, আর যদি না পারি একান্ত তখন তো নাই মামার চেয়ে কানা মামা ভালো। জি স্যার, স্যার এখন সবচেয়ে ভালো খুশি সংবাদ হচ্ছে স্যার আমাদের যে ল্যাবে কম্পিউটার গুলো আসছে স্যার। আরো আসবে, আরো 20টার জন্য টাকা পেয়েছি। আলহামদুলিল্লাহ স্যার। এখন বাকিটা হচ্ছে অথরিটির কাছে, বলে না কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিবে, আমরা কি, আমরা আগে জি স্যার, পারতাম কর্তৃপক্ষের সিদ্ধান্ত স্যার কত প্রসেসিং এর মধ্যে যে কত লেট হয় স্যার, আল্লাহ। না। এটা তো আপনার আমাদের দিলে, ভিতর আমাদের তো টাকা দিলে অন্টুর ব্যাপার, 1 মাসের ভিতর সব সাজাই ফেলাইতাম। কর্তৃপক্ষ তো আপনাদেরকে দেয় না স্যার। সেটা তো কর্তৃপক্ষের সিস্টেমের কাছে ধরা, কারণ সবাই তো হাতের 5টা আঙুল তো সমান না, ঠিক তেমনি ভাবে সবাই তো সমান না। দেখা গেল কিছু কিছু স্টাফ আছে তারা যে ক্রয় করতে গিয়ে অনেক কিছু ঝামেলা করে, এজন্য কর্তৃপক্ষ নিয়ে নিয়েছে, সব ট্রেজারার নিয়ে নিয়েছে, সে একাই করবে। সেখানে যে হচ্ছে না এরকম এটা বলা যায় না, হবে। সব জায়গায় তো আছে ভালো মানুষ, আমরা অতি ভালো মানবিক এবং অতি ভালো হইলেই তো সমস্যা। তাহলে হচ্ছে প্রভিশনস অফ ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্স 1984 ইন বাংলাদেশ, এটা হচ্ছে আমাদের ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্স বাংলাদেশে। আপনাদের কিন্তু চ্যাপ্টার 2টা শেষ হয়ে গেলে সিটি নেব, এটা মনে রাখবেন। না স্যার প্লিজ না স্যার। স্যার কি সিটি দিব স্যার, কিছুই তো সিটি না, এই যে এমসিকিউ দেব, আপনারা এমসিকিউ না এক কথায় উত্তর দিবেন। এই যে একটা প্রথম প্রশ্ন পর্ব বলে দিলাম, ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্স 1984। তার মুখে দিবেন? না মুখে না, ও আচ্ছা ঠিক আছে, তাহলে না মুখে আলহামদুলিল্লাহ। না, মুখে নিলে তো আপনারা পারেন না। আর এমনিতে আপনারা যদি গুগল ডকে দিই তারপরে তো আপনার মেসেঞ্জারে অ্যান্সার চালাচালি করেন, তারপর লেখেন, এটা তো জানি। স্যার নেট প্রবলেম হয় স্যার মাঝে মাঝে। স্যার গুগল ডকে দিয়ে না স্যার, অনেক সমস্যা হচ্ছে স্যার গতবার গুগল ডকে সব জমা দেওয়ার সময় সবাই যে পাগল হয়ে গেছে স্যার, অনেকের হয় না, অনেকের হয়, স্যার। অনেকে অনেকের 4-5 টাইমিং বারও স্লো স্যার। স্যার টাইম জমা শেষ দিয়ে হওয়ার ফেলছিলেন। কারণে শুধুমাত্র মানে 3-4টা বাকি রেখেই জমা দিয়ে দিতে হয়েছে। জি স্যার। সেটা তো টাইম তো লিমিট থাকবেই, পরীক্ষা যদি সারাদিন আপনাকে স্যার সময় দেয় টাইম তাহলে তো একটু পরীক্ষা বাড়ায় দিন তাইলে হবে স্যার। টাইমটা অনেক কম ছিল। 10 একটু মিনিটে বাড়ায় 10 দিলে ভালো হতো আনসার স্যার। দিবেন, শেষ। না স্যার। না, বই খুললে দেখতে হবে কোথায় কি আছে। স্যার 10 মিনিট যদি ইন্টারনেট না থাকে তখন কি করব? না তখন তো নাই, আপনারা তো তখন মোবাইল ইউজ করেন, জমা দিলে আর আপনি নিবেন না। আপনারা তো সবাই ওয়াইফাই ইউজ করেন, আপনারা তো মোবাইল ডাটা ইউজ করেন। না স্যার মোবাইল ডেটা ইউজ করি স্যার, ওয়াইফাই কই পাবো? সেজন্যই তো আপনাদের তো আর কারেন্ট যাওয়ার ভয় না, আমার তো কারেন্ট যাওয়ার ভয় থাকে, যে একটু কারেন্ট গেছিল। মোবাইল ডাটা দিয়ে হয় ক্লাস নেওয়া যায়, একটা ক্লাস নিতে গেলে তো ফকির হয়ে যাওয়া লাগবে মোবাইল ডাটায়, তারপর এটা আবার ইউটিউবে আপলোড দেওয়া মুহূর্তের মধ্যে। স্যার ফেব্রুয়ারিতে স্যার অনেক ডিপার্টমেন্টের নাকি স্যার সেমিস্টার এক্সাম শুরু হবে স্যার, আমাদের কি স্যার খারাপ দিনটা আসবে নাকি ফেব্রুয়ারিতে এই এক্সাম? না, এটা হচ্ছে একাডেমিক কমিটির সিদ্ধান্ত। ফেব্রুয়ারিতে না হলে আপনারা ধরে নেন যে মার্চের পরে এপ্রিলে কোর্স হবে, এই সেমিস্টার এক্সাম আমাদের, মানে আপনাদের থার্ড স্যার সেমিস্টার। এটা তো 2-1 নাকি 2-2? এটা হচ্ছে 2-1 আগে 2-1 তারপর 2-2। আমি চাচ্ছি আপনাদের সবার ক্লাস শেষ করে দিব, তারপর 2-1টা ক্লাস প্রয়োজন হলে নেব, নইলে নেব না। আচ্ছা অনেকে স্যার স্যার ফেব্রুয়ারিতে অনেক ডিপার্টমেন্টের পরীক্ষা শুরু হয়ে যেতেছে স্যার, কারণ আমাদের কি যদি হয় আগে স্যার জানিয়ে দিলে ভালো হইতো স্যার। না, এটা ওই ধরনের সিদ্ধান্ত হয় না। আমি জি নেক্সট স্যার, উইকে যাব তো, অনেকদিন বই খাতা ধরিনি। তারপর দেখবো কি বলে না না বলে। স্যার ম্যাক্রো স্যার একটু ম্যাথ গুলো একটু গুছিয়ে দিলে বেটার হতো স্যার, ম্যাক্রো ম্যাথ গুলো স্যার এলোমেলো তো অনেক। আচ্ছা, ওটা
খুলুক একটু দয়া তারপরে, করে বেটার কারণ হয় স্যার প্লিজ। ওটা অনলাইন ম্যাথ গুলো একটু অনলাইনে টাফ হয়ে যাচ্ছে, কারণ ইন ক্লাস হলে ভালো হয়। আপনার ক্যাম্পাস খুললে না স্যার, আপনার ক্লাস একটা আলাদাভাবে অন্য শিফট বাড়াই দিবেন স্যার, তাও একটু মেক্রো ম্যাথ গুলো স্যার বুঝাই দিন স্যার। আচ্ছা, আপনার সব তো ভুলে গেছেন, না সমস্যা নাই, যতদূর পারে বোঝানো যাবে। ভুলে গেছি স্যার, সব ভুলে গেছি একদম। না, ভুলে যাবেন কেন, ভুলে যাবেন কেন? বলবেন স্যার যে একটু মানে মনে করতে পারতেছি না, ভুলে যাওয়া হ্যাঁ স্যার। নেগেটিভ ওয়ার্ড না। বলবেন না কখনো যে চুরি করেছি, বলবেন নিজের মনে করে নিয়ে গেছি, ওয়ার্ড একটু ইউজ করবেন। চুরি করার নিনজা টেকনিক স্যার। নিজ মনে করে নিয়ে যাবেন। আচ্ছা, পরবর্তী আমাদের টপিক। স্যার এখানে একটা কোশ্চেন ছিল স্যার। স্যার এখানে অবজেক্টিভস এবং ইম্পর্টেন্স, এটা কি স্যার ইনকাম ট্যাক্সের নাকি শুধু ট্যাক্স? ইনকাম ট্যাক্সের। আচ্ছা আচ্ছা স্যার, 4 নাম্বারটা যদি আরেকবার একটু বলতেন স্যার। 4 নম্বর, ইনক্রিজ ইন ক্যাপিটাল ইনভেস্টমেন্ট। এখন একটা ট্যাক্স সিস্টেম যদি ভালো চালু থাকে আপনার দেশে, মনে করেন যে খুব ভালো ট্যাক্স সিস্টেম চালু আছে, এই সিস্টেমকে গভর্নমেন্ট এমন কিছু প্রভিশন দিয়েছে যে আপনি যদি কোনো স্পেসিফিক ক্যাপিটাল ক্রয় করে থাকেন, যেমন মনে করেন কিছু কিছু ক্যাপিটাল আছে, যেমন আরএমজি সেক্টরে কিছু কিছু মেশিনারি আমদানি করার সময় তারা বলে দেয় আপনি যদি ওই মেশিনারিটা আমদানি করেন তাহলে আপনার 5 বছর প্রোডাক্ট উৎপাদনের উপর কোনো ধরনের ট্যাক্স দিতে হবে না। আমি যখন ব্যাংকে ছিলাম তো কিছুদিন, তখন আমি দেখছি ট্যাক্স এক্সেমটেড, ইপিজেড কালেকশন বা এরিয়া, অনেক কিছু সুবিধা পাওয়া যায়। তারপর হচ্ছে 5 বছরের রিবেট, এ ধরনের সুবিধা দিয়ে থাকে। এটাই হচ্ছে ইনক্রিজ ইন ক্যাপিটাল ইনভেস্টমেন্ট। ট্যাক্স সিস্টেমটার উপর ভিত্তি করে গভর্নমেন্ট পলিসি নির্ধারণ করে দেয় যে আপনি যদি কিছু এইসব ক্যাপিটাল যদি মানে ইম্পোর্ট করে থাকেন অথবা ইনভেস্ট করে থাকেন, দেন ইউ উইল গেট ট্যাক্স রিবেট ফ্যাসিলিটিস। যেমন মনে করেন আপনি ইপিজেড এরিয়ায় যদি স্মল অ্যান্ড কুটিস ইন্ডাস্ট্রিজ স্থাপন করে থাকেন, then you will get tax exemption facilities. On the other hand, you will also get incentive, যেটা আমাদের প্রভিশনের ওই চ্যাপ্টারে আছে, মানে এই যে আমাদের প্রভিশন অফ ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্স 1984 ইন বাংলাদেশ, সেখানে আছে। আপনাদের পরবর্তী যে টপিক, এই যে প্রভিশন, সেটা কিন্তু আপনাদের রোল অফ ইনকাম ট্যাক্স ইন ইকোনমিক ডেভেলপমেন্ট অফ বাংলাদেশ। আসলে এই হেডিংটা ভুল হয়েছে, এটা বেসিক্যালি হবে প্রভিশনস, প্রভিশন, এখানে প্রভিশন নিয়ে আলোচনা করা হয়েছে। তাহলে আমাদের প্রথম হচ্ছে ট্যাক্স হলিডেজ। ট্যাক্স হলিডে কি? হলিডে বুঝেন? হলিডে কি? ছুটির দিন। ছুটির দিন। আচ্ছা, ছুটির দিন। ট্যাক্স আবার ছুটির দিন হয় কিভাবে? এটা হচ্ছে যে একটা সপ্তাহ জুড়ে ট্যাক্স ট্যাক্স গ্রহণ করা হয়। হ্যাঁ, কেন তখন কি এই সপ্তাহ জুড়ে ট্যাক্স দেওয়া হয় না? ওই রকম না, জিনিসটা হচ্ছে যে মনে তার হয় ট্যাক্স দিতে যায়। কিছুদিন ধরে ট্যাক্স সংগ্রহ করা হয় একটা স্যার নির্দিষ্ট ট্যাক্স সময় মেলা ধরে। স্যার, ইনকাম স্যার ট্যাক্স মেলা যে হয় স্যার, এটা স্যার না, এটা এর সাথে ট্যাক্স হলিডের কোনো সম্পর্ক নেই। ট্যাক্স মেলা আপনি স্যার কি ট্যাক্স মাফ করে দেওয়া স্যার, কোন দেশ আছে স্যার হ্যাঁ, মাফ এটা করে দেওয়া? ট্যাক্স মাফ করে দেয়। ট্যাক্স হলিডে স্কিম বেসিক্যালি ট্যাক্স মানে মাফ স্যার করে সরকার প্রদত্ত কোনো কোনো জিনিসের উপর ট্যাক্সটা মানে মাফ করে দেওয়া হয়। এটাও হতে পারে, অথবা আপনার কোন এরিয়া, যেমন মনে করেন যে আপনি যখন ইপিজেড এরিয়া কিংবা অন্য কোনো ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, বেসিক এরিয়া যখন ইন্ডাস্ট্রি স্থাপন করে থাকবেন, তখন আপনাকে গভর্নমেন্ট বলে যে আপনি 5 বছর, 7 বছর, 10 বছর আপনাকে ট্যাক্স দিতে হবে না, যে ধরনের আপনি ইকোনমিক কার্যাবলী আপনাকে স্পেসিফিক করে দেওয়া। যেমন মনে করেন ইপিজেড এরিয়া, আপনি শুধু আরএমজি ফ্যাক্টরি স্থাপন করতে পারবেন। সেখানে যদি একটা আরএমজি ফ্যাক্টরি স্থাপন করা হয়, গভর্নমেন্ট বলে দিয়েছে আপনি আপনাকে ব্যবসা ভালো করে পরিচালনার জন্য 5 বছর আপনাকে কোনো ট্যাক্স দিতে হবে না, আপনি যাই আয় করেন না কেন। এটা হচ্ছে ট্যাক্স হলিডে। স্যার নতুন কোন স্যার বিজনেস শুরু করলেও তো স্যার এরকম স্যার একটা সুযোগ দেয় সরকার, যে স্যার মানে এত বছর ট্যাক্স মানে সরকার নিবে না স্যার, যে কোনো গার্মেন্টস খুললে বা ইন্ডাস্ট্রি খুললে। সেটা আসতেছি, এটা হচ্ছে এরিয়া বেসড। একটু পরে যেমন গার্মেন্টস, আবার গেছে কারেন্ট।